আজকে আমরা আমাদের মাঝখানে এমন একজন ব্যক্তিত্বকে পেয়েছি যার অগাধ পাণ্ডিত্য সর্বজনবিদিত। অধ্যাপক অমলেন্দু চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় হুজাইয়ের প্রাক্তন উপাচার্য, ভক্তি আন্দোলনের গভীর উপলব্ধির জন্য বিখ্যাত একজন বিশিষ্ট পণ্ডিত ব্যক্তি। তিনি নববর্ষে বৈষ্ণব সমাজধর্মীয় সংস্কারক শ্রীমন্ত শঙ্করদেব এবং তার শিষ্য মাধবদেবের জটিল জীবন দর্শনের উপর বিশেষ পাণ্ডিত্যপূর্ণ কাজ করেছেন, যা সর্বজনবিদিত। ডক্টর অমলেন্দু চক্রবর্তী বরাক উপত্যকার প্রত্যন্ত গ্রাম বাঁশখাল টিলার জন্মগ্রহণ করেছিলেন। তিনি গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে বাংলা দুটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। অধ্যাপক অমলেন্দু চক্রবর্তী 1980 সালে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি শেষ করার পর শীর্ষস্থান অর্জনের জন্য স্বর্ণপদক দিয়ে স্বীকৃতি দেওয়া হয়েছিল। 1979 সালের 27 আগস্ট তিনি হোজাই কলেজে যোগদান করেন। তিনি 1987 সালের নভেম্বর গুয়াহাটি বিদ্যালয়ের লেকচারার হিসাবে যোগদান করেন এবং দুবার গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে নলিনীকান্ত গুপ্তের উপর তার গবেষণার স্বীকৃতি স্বরূপ ডক্টর অমলেন্দু চক্রবর্তী কলকাতার অরবিন্দ ভবন থেকে 2004 সালে নলিনীকান্ত গুপ্ত মেমোরিয়াল পুরস্কারে ভূষিত হন। তিনি 2005 সালে কলকাতার বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন দ্বারা জাদু সম্রাট পিসি সরকার স্মারক সম্মানে ভূষিত হন। তার গবেষণা প্রবন্ধ দ্য লিগেসি অফ ইন্ডিয়ান কালচার ইন প্রভাত সঙ্গীত তার অগাধ পাণ্ডিত্যের ছাপ স্পর্শ পাওয়া যায়। তিনি সেবা, আসামের জন্য নতুন পাঠ্য বইয়ের বিকাশ এবং প্রকাশনায় একজন রিসোর্স পার্সন এবং লেখক হিসাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি 4 বছরের জন্য গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে অসমীয়া বিভাগে পার্ট টাইম লেকচারার পদে কাজ করেছেন। তিনি অসমীয়া ভাষার মাস্টার কোর্সের জন্য পান্ডু কলেজে ক্লাস পরিচালনা করেন। তিনি আসাম সাহিত্য সভার প্রাগজ্যোতিষপুর শাখার সভাপতি ছিলেন। 7 জুন 2019-এ অমলেন্দু চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এবং 31 মে 2024 পর্যন্ত অব্যাহত ছিলেন। তিনি তার ভাষাগত দক্ষতা প্রদর্শন করে দিল্লি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের অধ্যাপক মাজাহার আসিফের সহযোগিতায় প্রথম ত্রিভাষিক ফার্সি, অসমীয়া, ইংরাজি অভিধান সংকলন করেছেন। বর্তমানে তিনি অসমীয়া শব্দের ব্যুৎপত্তিগত মূল উন্মোচনের লক্ষ্যে একটি অসমীয়া অভিধান তৈরিতে নিমগ্ন। ডক্টর অমলেন্দু চক্রবর্তী শ্রীমন্ত শঙ্করদেব এবং মাধবদেবের উপর অসংখ্য নিবন্ধ লিখেছেন এবং আসামের ভিতরে এবং বাইরে শঙ্করদেবের উপর বক্তৃতা দিয়েছেন। তার কাজের স্বীকৃতি স্বরূপ তিনি 2020 সালে আসামের বরপেটা সত্র শাখা সত্র সমাজ দ্বারা মথুরা দাস বুড়হা আতাবটা দ্বারা সম্মানিত হন। 2023 সালের জুন মাসে আসাম ছাত্র সমাজ এবং সত্রবন্ধু সম্মান প্রদান করেন। তিনি 2021 সালে বাণীকান্ত কাকতি পুরস্কারও পেয়েছিলেন। 2024 সালের 2 ডিসেম্বর তারিখে তিনি বৈকুণ্ঠ পুরাণ চন্দ্রকান্ত দেব মিশ্র শ্রীমন্ত শঙ্করদেব সাহিত্য সংস্কৃতি গবেষণা বঁটা পুরস্কারে ভূষিত হন। ডক্টর অমলেন্দু চক্রবর্তী আসাম ভাষাগত সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিলেন। তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিলেকশন কমিটি, বোর্ড অফ স্টাডিজ ফর দ্য ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি, NCERT, আসামের প্রোগ্রাম উপদেষ্টা কমিটি এবং সাহিত্য পুরস্কার ও সাহিত্য পেনশন কমিটির সদস্য হিসাবে যুক্ত রয়েছেন। তিনি পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর দ্বারা বাংলা বিভাগের জন্য মনোনীত হয়েছেন এবং পশ্চিমবঙ্গ কলেজের সার্ভিস কমিশনের সদস্য হিসাবেও কাজ করেছেন। তিনি 3টি বই লিখেছেন এবং 11টিরও বেশি বই ও জার্নাল সম্পাদনা করেছেন। তিনি 58টিরও বেশি জার্নালে গবেষণা নিবন্ধ প্রকাশ করেছেন। তিনি বিভিন্ন বিষয়ে 55টিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন। তিনি জাপান, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মতন বেশ কয়েকটি দেশে বক্তৃতা দিয়েছেন। এইরকম একজন
ব্যক্তিকে আজকে আমাদের মধ্যে পেয়ে আমরা সত্যি খুব আনন্দিত। স্যারের এই জ্ঞানের ভান্ডারের থেকে স্যার যদি কিছুটা আমাদের সাথে ভাগ করে নেন আমরা খুব বাধিত হব। আমি অনুরোধ জানাচ্ছি ডাক্তার অধ্যাপক অমলেন্দু চক্রবর্তী স্যারকে কিছু বক্তব্য রাখার জন্য। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करोवावहै तेजस्वी नावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। আজকের এই প্রাক্তনী মিলন বেলার এই অনুষ্ঠানের
পরম শ্রদ্ধেয় সভাপতি স্বপন কুমার পাল মহোদয়, আমার সামনে উপবিষ্ট কামাখ্যা বিদ্যালয়ের শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ এবং প্রাক্তনী সুধীবৃন্দ, আমি প্রথমেই একটু আপনাদের বলতে চাই, একটু আগে আপনাদের সামনে যা বলা হয়েছে আমার বিষয়ে, এটাকে সত্যি বলে মনে করবেন না। এখনো আমি গতকাল আমার স্যারের কাছে গিয়েছিলাম, স্যারের সামনে কথা বলতে পারি না, ভয়ে কথা বলি না। আপনারা কাউকে পণ্ডিত বলে মনে করবেন না, আমরা সবাই চেষ্টা করছি, চেষ্টা। ওইটা আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার মতো এই অভাজনকে আজকের এই পবিত্র সভায় আমন্ত্রণ করে এই অনুষ্ঠানের উদ্যোক্তারা যে সম্মান প্রদর্শন করেছেন, তার জন্য আমি সশ্রদ্ধ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কামাখ্যা বিদ্যালয়, আমি এই বিদ্যালয়ের যখন 50 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান হয়েছিল, সেখানে উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল আমার। আর বিশেষ করে আজকে আমরা যার নাম স্মরণ করে এখানে উপস্থিত হয়েছি, সেই অনিল কুমার সোম স্যার, তার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল, আমরা একসঙ্গে অনেক জায়গায় গেছিও। অসাধারণ শ্রদ্ধেয় ব্যক্তি। আর এখনো আমার সামনে সোম বললে দুজন টিচারের কথা মনে পড়ে, একজন সুনীল কান্তি সোম, একজন অনিল কুমার সোম। সুনীল কান্তি সোম ছিলেন তেজপুর দরং মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল, আর অনিল কুমার সোম ছিলেন কামাখ্যা বিদ্যালয়ের প্রিন্সিপাল। আর দুজনই স্বনামধন্য এই জন্য যে স্টুডেন্টরা তাদের অসম্ভব ভয় করত, শ্রদ্ধাও করত। প্রতিটি স্কুল হচ্ছে একটা বিদ্যা তীর্থ এবং প্রতিজন শিক্ষক হচ্ছেন চলমান তীর্থ। তো কামাখ্যা বিদ্যালয় একটা বিদ্যা তীর্থ। এই তীর্থে উপস্থিত হওয়ার যাদের সৌভাগ্য হয়েছিল, যারা এই তীর্থে এসে সেই শিক্ষক শিক্ষয়িত্রীদের শাসনের অধীনে যারা শিক্ষা লাভ করেছিলেন, আপনারা ভাবুন এটা কত বড় সৌভাগ্য। এই প্রাক্তনী মিলন মেলা যেটা, এর মধ্যে কি হয়, রবীন্দ্রনাথ সুন্দর বলেছেন, পুরনো সেই দিনের কথা ভুলবি নাকি হায়। হ্যাঁ, তো এখানে আমরা শিক্ষা গ্রহণ করি, আমরা দুরু বক্ষে প্রথম এসে প্রবেশ করি। আপনারা সবাই ভাবুন আপনাদের প্রথম ক্লাসের কথা, প্রথম যেদিন এসেছিলেন, বুক কাঁপছে, বসেছি, স্যার এসেছেন, হা করে তাকাচ্ছি। হ্যাঁ, তারপর আস্তে 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 আমরা সেখানে অনেক কিছু শিখে নিই, দুষ্টামিও শিখি, পড়াশোনাও শিখি, মারও খাই। তারপর আমরা বড় হয়ে উঠি, একদিন জীবনে প্রতিষ্ঠা লাভ করি, ছাড়াছাড়ি হয়ে যায়। হ্যাঁ, আবার এই প্রাক্তনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আবার সমবেত হই। এবং আপনারা সবাই মনে করবেন যে ওই সমবেত হওয়ার পর কোথায়, বয়স যতই হোক না কেন, একটা ওই ছাত্র মানসিকতা আবার মাথা চাড়া দিয়ে উঠে। আমাদের 2023-এ এই গৌহাটি RCC 1-এ প্রাক্তনী সম্মেলন হয়েছিল। তো ওখানে তো আমাদের সঙ্গে সবই বুড়ো, মনোরঞ্জন তালুকদার MLA ও এসেছে। এবং তখন আবার মনে হচ্ছে আমরা লাভ দেই, আমরা ফাজলামি করি, এই করছি। তো এইটা জীবনে দরকার। আমাদের মধ্যে একটা শিশু মানস আছে, আমাদের মধ্যে আজীবন একটা ছাত্র মানসিকতা আছে, সেটাকে পুনরুজ্জীবন ঘটাতে হয়। এর মধ্য দিয়ে আমরা শিখব এই যে আমরা এখন মানে যখনই আমরা আমাদের টিচারকে সামনে দেখব, এখনো আপনি যে চাকরিই করুন না কেন, যেখানেই উঠুন না কেন, ওই টিচারকে দেখলেই আমার তো এখানে হাত চলে যায়, আর চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পায় না। এই যে জিনিসটা, মানে পৃথিবীতে সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তি হচ্ছেন মা বাবা এবং শিক্ষক। কেন বলি, কেউ জিজ্ঞেস করতে পারেন কেন, এটা আমি বলি আমার অভিজ্ঞতা থেকে। আমি যখন বিয়ের রেজাল্ট আউট হলো, তো রেজাল্টটা একটু ভালো ছিল, বাবা বললেন তুমি প্রথম তোমার হেডমাস্টারের বাড়িতে যাও, ওখানে স্যারকে প্রণাম করো, করে তোমার রেজাল্টটা বলো। আমি এলাম স্যারের রুমের সামনে, মানে ঘরে। স্যার আমরা 9-এ থাকতে রিটায়ার করেছেন,
এসে ওই শরীর কাঁপছে, স্যার। স্যার বললেন এসো। ঢুকলাম, ঢুকে পায়ে পড়ে প্রণাম করলাম, করে বললাম যে স্যার আমার রেজাল্টটা বললাম। আমার এখনো মনে আছে স্যার আমাকে এইভাবে বুকে ধরিয়ে জড়িয়ে তার স্যারের চোখের জল আমার শার্টে পড়েছিল। আর কি বলেছেন সব মনে নেই, শুধু একটা শব্দ মনে আছে যে আজ এক অনাবিল আনন্দ পেলাম। তারপর একটা শ্লোক বলেছিলেন, কি পরাজয়। আমার সেই মানসিকতাও ছিল না তখন মনে রাখার মতো। আমারও তারপরে পরে শ্লোকটা পেলাম। শ্লোকটা হচ্ছে সর্বত্র জয়মিচ্ছন্তি, মানুষ সব জায়গায় জয় চায়। আমরা কেউ চাই না আমার সঙ্গের একজন আমার চেয়ে বড় হোক, বড় হলে একটু হলেও ঈর্ষা হয়। সর্বত্র জয়মিচ্ছন্তি, পুত্রাৎ শিষ্যাৎ পরাজয়। মা বাবা চান আমার ছেলে মেয়ে আমার চেয়ে বড় হোক, সব সময় চান যে আমার ছেলে মেয়ে আমি যা পারিনি ওরা যেন এটা করতে পারে। আর শিক্ষক চান আমার ছাত্রছাত্রী আমার চেয়ে বড় হোক, আমার চেয়ে বড় হোক। তো আমি আমার স্যারকে জিজ্ঞেস করেছিলাম, স্যার ছাত্রছাত্রী যদি শিক্ষকের চেয়ে বড় হয়ে যায় তাহলে তো শিক্ষককে মানবে না। স্যার হাসলেন, হেসে বললেন, তুমি যতই বড় হও না কেন, তোমার শিক্ষকের সামনে যখন যাবে তোমার চোখ থাকবে তার চরণের মধ্যে, আর তার আশীর্বাদী হাতটা সবসময় তোমার মাথায় থাকবে। তুমি কি হয়েছে সেটা বড় কথা নয়, তুমি চিরদিন শিক্ষকের কাছে স্নেহের পাত্র থেকে যাবে। এবং এটাই বাস্তব সত্য। আপনারা নিজেরা চিন্তা করে দেখুন, এখনো কোনো শিক্ষককে পেলে আমরা দৌড়ে গিয়ে পা ছুঁয়ে প্রণাম করি আর স্যার আশীর্বাদ করেন। এটাই হচ্ছে ভারতীয় সংস্কৃতি, যে পুত্রাৎ শিষ্যাৎ পরাজয়। বেদে আছে যে ঋষিরা বেদমন্ত্র ভুলে গিয়েছিলেন, তারপরে সে শিষ্যের বেদে না, এটা মহাভারতে, তারপর শিষ্যের কাছ থেকে আবার মন্ত্র উদ্ধার করলেন। এর মানে হলো যে শিষ্যরাও শিক্ষাগুরুর কাছে মানে সম্পত্তি বিশেষ, দক্ষিণা বিশেষ। তো এই সবসময় শিক্ষক চান যে আমি যেন আমার পরিচয় আমার ছাত্রছাত্রী দিয়ে দেই। আমরা কি করি, আমরা শিক্ষকের নামে আমাদের পরিচয় দিই, আমাদের হেডমাস্টার অমুক ছিলেন, আমাদের অমুক স্যার ছিলেন। আর স্যারটা চান যে আমার ছাত্রছাত্রী এত বড় হোক আমি যেন বুক ফুলিয়ে বলতে পারি যে ও আমার ছাত্র ছিল। এবং এই জন্যই ভারতবর্ষে শিক্ষক চিরনমস্য। আমাদের এইখানে তো কম। আমি বিহারে দেখেছি রাস্তায় শিক্ষককে পেয়েই রাস্তার মধ্যে একেবারে মানে অষ্টাঙ্গ প্রণাম করছে, পড়ে গেছে একেবারে এইভাবে। এবং সাউথেও সেম, সাউথে ওরা পড়ে যায়, পড়ে প্রণাম করে, আমরা দৌড়ে গিয়ে পা ছুঁয়ে প্রণাম করি। তো এই যে আজকের এই অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা স্মরণ করব আমাদের শিক্ষকদের, এবং যারা বর্তমানে শিক্ষক আমাদের মধ্যে আসবেন আমরা তাদের আশীর্বাদ নেব। আর এই অবসরে আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি অনিল কুমার সোম স্যারকে, কারণ স্যারের সান্নিধ্য আমি পেয়েছিলাম, এটা আমার একটা বিরাট সৌভাগ্য। আজ এই কামাখ্যা বিদ্যাপীঠ, এখানে আমি শুনেছি যিনি প্রথম ছাত্র ছিলেন তিনি ইতিমধ্যে গত হয়েছেন। তো এই যে পরম্পরাটা চলবে, এখনো পড়ছে সবাই। এইখানে আপনাদের একটু বলে রাখি যে আমরা একটা ভয়ঙ্কর মানে ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছি। আজকে বাংলা মিডিয়াম স্কুল আমরা দেখতে পাচ্ছি সবাই ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীদের দিচ্ছে। বাংলা মিডিয়াম স্কুল ক্রমে ক্রমে নিষ্প্রভ হয়ে আসছে। এটা শুধু বাংলা না, অসমিয়ার ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। তো একদিন হয়তো এই বাংলা মাধ্যমের স্কুলগুলো হয়তো একসময় দেখা যাবে যে স্টুডেন্ট আস্তে আস্তে নেই হয়ে গেছে। তো আমি শুধু একটা কথা আপনাদের বলবো যে আমরা এখন মানে ইংলিশ মিডিয়ামে কেন দিচ্ছি, কারণ ইংলিশ মিডিয়ামে দিলে আমার ছেলে বা মেয়ে বিদেশে চাকরি করতে পারবে, দিল্লিতে পারবে, মুম্বাইতে পারবে। বাংলা নিয়ে পড়লে তো পারবে না। কিন্তু কথা এটা নয়, বাংলা নিয়েও যদি পড়ে তাহলে ইংরেজি পড়তে হবে। এবং আগে যারা বিখ্যাত পণ্ডিত ছিলেন ইংরেজির, এরা সবাই কিন্তু মাতৃভাষায় পড়েছেন। এই যে আমাদের অনিল কান্তি সোম স্যার, এরা তো ইংলিশ মিডিয়ামে পড়েননি, অথচ এদের সামনে দাঁড়িয়ে ইংরেজি বলার সাহস আজকের কারো হবে না। আমাদের গৌহাটি বিশ্ববিদ্যালয়ে ছিলেন আসামের প্রখ্যাত ব্যক্তি অমরেশ দত্ত স্যার, ইংরেজির এত বড় পণ্ডিত নেই, উনি বাংলা মাধ্যমে পড়ান। কিন্তু আজকাল হয়েছে কি যে আমরা ছেলে মেয়েদের ইংরেজি শেখাচ্ছি,
ইংরেজি স্কুলে পাঠাচ্ছি, আর জন্মের পর বাংলা শেখাচ্ছি না, বানরকে দেখে বানর বলছি না, বলছি মাংকি মাংকি মাংকি। এই একটা মানসিকতা আমাদের মধ্যে এসেছে। তো আমি আপনাদের সামনে হাত জোড় করে বলবো যে আপনারা একটু চেষ্টা করুন, ছেলে মেয়েকে ইংরেজিতে দিন, কোনো বাধা নেই, কিন্তু বাংলার প্রতি যেন শ্রদ্ধাটা আসে। কখনো যেন এটা না বলে যে আমি তো বাংলা পারি না। বা ধরুন আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়েছে, আপনার আত্মীয়ের ছেলে এসেছে বাড়িতে, সে বলবে তুই কোন স্কুলে পড়িস? বাংলা মিডিয়াম। এই ভাবটা যেন না হয়। আর আমি সব জায়গায় বলছি যে আপনারা একটা কাজ করুন, যদি কেউ বাংলা মিডিয়ামে পড়ে, হ্যাঁ, বা ওর মধ্যে যেন ইনফিরিয়রিটি কমপ্লেক্স যেন জন্ম না হয়, ওকে বুঝাতে শুরু করুন যে ইংরেজিতে পড়েছে, ওকে বুঝান যে তুমি যে ভাষায় পড়েছো, আমরা স্লেভ ছিলাম, তো আমাদের মানসিকতা হচ্ছে যে ইংলিশ মাধ্যমে পড়লে আমি একটা রয়্যাল ল্যাঙ্গুয়েজ শিখেছি, আর বাংলা তো একেবারে এই। ওদের শেখাতে হবে যে না, তুমি যে মাধ্যমে পড়ো, ইংরেজিটা রয়্যাল ল্যাঙ্গুয়েজ নয়, ব্রিটেনের ল্যাঙ্গুয়েজ, আর ইংরেজি হচ্ছে বাংলার ভগ্নিস্থানীয় ভাষা। এটা ওদের মাথায় ইনজেক্ট ঢুকিয়ে দিন যে ইংরেজিটা আমাদের যেমন অসমিয়া, বাংলা, উড়িয়া, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি, এগুলো হচ্ছে ভগ্নিস্থানীয় ভাষা, ইংরেজিটাও হচ্ছে বাংলার ভগ্নিস্থানীয় ভাষা, বাংলা বা অসমিয়া বা গুজরাটি, মারাঠি, হিন্দির ভগ্নিস্থানীয় ভাষা। এইটা ওদের মাথায় ঢুকিয়ে দিন। তাহলে কি হবে, সে যেখানেই থাকুক আরেক বাঙালি পেলে সে বাংলায় কথা বলবে, এবং তখন ওই কামাখ্যা স্কুলে পড়তে আসবে এবং ইংরেজিও শিখবে ভালোভাবে। ওর মাথায় ঢুকিয়ে দিন যে তুমি বাংলা স্কুলে পড়ছো, কিন্তু ইংরেজিটা এমন ভাবে শিখো যাতে ইংলিশ মাধ্যমে যারা পড়েছে ওরা যেন তোমার সঙ্গে না পারে। এই স্বাভিমান যদি আমরা জাগাতে পারি ওদের মধ্যে, তাহলে আমাদের জাতি এগিয়ে যাবে, না হলে জাতি এই অগ্রগতি স্তব্ধ হয়ে যাবে। আমি একটা ঘটনা বলছি। আমি টরন্টোতে গেছি, তো আমরা মঞ্চে বসেছিলাম, আমার পাশে বসেছিলেন একজন কানাডার মিনিস্টার। যখন নেমে এলাম তো ওরা ফটো টটো উঠছি সবার সঙ্গে, তখন উনি আমাকে এই অদ্ভুত ড্রেস দেখে আমাকে জিজ্ঞেস করলেন, ওদের মানে কানাডার সুর, ইংলিশ আমরা বুঝিও না, এইভাবে আমি বুঝে দিলাম যে উনি জিজ্ঞেস করছেন আমি কোথা থেকে এসেছি। আমাদের ইংরেজি হচ্ছে রেল স্টেশনের ইংলিশ। আমি বললাম আই এম ফ্রম ইন্ডিয়া। উনি বলছেন ও ইন্ডিয়া, ইয়া। তারপরে উনি আমাকে জিজ্ঞেস করলেন হোয়াটস ইউর মাদার টাং। আমি বললাম মাই মাদার টাং ইজ বেঙ্গলি। উনি বললেন বেঙ্গালি, এইভাবে করলেন, করে উনি চুপ হয়ে গেলেন। আমি তো চুপ হওয়ার পাত্র না। আমি বললাম যে আপনার মাদার টাং ইংলিশ এন্ড মাই মাদার টাং ইজ বেঙ্গলি এন্ড বোথ আর সিস্টার ল্যাঙ্গুয়েজ। বলতে উনি আকাশ থেকে পড়েছেন, কোথায় একটা লোক এসেছে কালো চেহারা, আমরা সাদা ইয়ে, আর বলছে কোথায় বাংলা, আমরা নামই শুনিনি, বলছে সিস্টার ল্যাঙ্গুয়েজ। তখন আমি ওনাকে সঙ্গে সঙ্গে বলছেন হাও, তখন আমি কাগজ বের করলাম, বের করে কলম দিয়ে ওনার সামনে দাঁড়িয়ে লিখে 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 দেখিয়ে দিলাম যে আওয়ার P becomes F in your language, our T becomes D in your language। আমাদের কাছে এখানেও হয়, গুয়াহাটিতে বড়রা কিন্তু প উচ্চারণ করতে পারে না, পকে ফ উচ্চারণ করে। হ্যাঁ, কাছাড়ে গেলে এরা প উচ্চারণ করতে পারে না, পকে ফ উচ্চারণ করে। পাগল, পাগল বলবে না, কাকা বলে না, খাকা। হ্যাঁ, তো আমি বললাম যে একই ভাষা, শুধু সাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। বলছেন হাও, আমি দেখিয়ে দিলাম আওয়ার পিতা ইন ইয়োর ল্যাঙ্গুয়েজ ইট ইজ ফাদার, আওয়ার মাতা ইন ইয়োর ল্যাঙ্গুয়েজ ইট ইজ মাদার। বলে আমি একটা একটা করে দেখা দেয়, আওয়ার ব্রাদার ইন ইয়োর ল্যাঙ্গুয়েজ ইট ইজ ব্রাদার, আওয়ার টি বিকামস ডি ইন ইয়োর ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তারপরে আমি শুরু করলাম। আমি বললাম যে আমরা বলি সপ্তম, ল্যাটিনে বলে সেপ্টেম, আপনারা বলেন সেপ্টেম্বর। আমরা বলি অষ্ট, ল্যাটিনে অক্ট, আপনারা বলেন অক্টোবর। আমরা বলি নবম, ল্যাটিনে নভেম, আর ইন ইয়োর ল্যাঙ্গুয়েজ ইট ইজ নভেম্বর। দশম, ডেকেম, ইন ইয়োর ল্যাঙ্গুয়েজ ইট ইজ ডিসেম্বর। বলে আমি বলেই যাচ্ছি একদম। আমি বললাম ডু ইউ নো হোয়াট ইজ দিস? দাঁত দেখি, দাঁত। উনি বলছেন ঠিক, নো ইটস ডেন্ট ইন ইয়োর ডেন্টাল, ডেন্টাল হসপিটাল, ডেন্টাল। এন্ড আমাদের ভাষায় এটা দন্ত। বলে বললাম যে বিধবা, আমাদের সংস্কৃত উচ্চারণ বিধবা হচ্ছে বিধবা, বিধবা। হিন্দিতে বলে ও লড়কি বিধবা বন চুকি, অসমীয়াতে বলে বিধবা, ছোৱালীজনী বিধবা হয়েছে।
বিধবা, আপনি বিধবা বিধবা জব জব করুন তো, এটা উইডোয়া 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 হয়ে যাবে। হ্যাঁ, বলে উনি শেষে একেবারে আমাকে ইয়ে করে ওই কাগজটাও নিয়ে নিলেন, নিয়ে উনি উপরে বললেন যে আপনার ভাষাটার নাম কি? আমি বললাম বেঙ্গলি, আমি বানানো বলে দিলাম, উনি লিখে নিলেন বেঙ্গলি। তো এই স্বাভিমান যদি আমরা আমাদের বর্তমান প্রজন্মের মধ্যে জাগাতে পারি, যে শুধু ইংলিশ নয়, ফ্রেঞ্চ, জার্মান, ল্যাটিন, গ্রিক, আমরা সব সিস্টার ল্যাঙ্গুয়েজ। আমি ওনাকে বললাম যে মাই টাইটেল ইজ চক্র, চক্রবর্তী, চক্র। হ্যাঁ, আমাদের চক্র, চ ক র, এই দুটা স্থান পরিবর্তন করেছে, চার্ক, চার্ক, ফার্সিতে হয়ে গেল চার্ক, চারখা, এন্ড ইন ইয়োর ল্যাঙ্গুয়েজ ইট ইজ সার্কেল, সার্কেল। এটা বর্ণ বিপর্যয় বলে। হ্যাঁ, বলে আমি একদম দেখিয়ে দিলাম। এই জিনিসটা যদি আমরা ছাত্রছাত্রীদের মধ্যে যদি জাগাতে পারি, তাহলে কামাখ্যা স্কুলে যারা পড়ছে ওরা কোনোদিনই ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট দেখলে ঘাবড়াবে না। ওরা বলবে যে হ্যাঁ তুই ইংলিশ মিডিয়ামে পড়ছিস, আমি বাংলাতে পড়ছি, দুইটাই সিস্টার ল্যাঙ্গুয়েজ, এমন কোনো কিছু না। হ্যাঁ, এই জিনিসটা আমাদের ভাবি প্রজন্মের মাথায় ঢুকাতে হবে। দ্বিতীয় হচ্ছে একটা কথা বলি, যখনই আমরা এইভাবে কোনো প্রাক্তনী সমাবেশ হয়, তখনই মনে পড়ে আমাদের সেদিনকার কথা, যে তখন আমরা মার খেয়েছি। এখানে অনেকেই আছেন যারা স্যারদের মার খেয়েছেন, আমরা মার খেয়েছি। হ্যাঁ, একেবারে কান টেনে লাল করে দিতেন, বেদ খেয়েছি। এখন বারে বারে ভাবি, এখনো যদি ওই স্যারকে দেখতাম, উনি যদি মারতেন, এটা আশীর্বাদ ছিল, এটা মার নয়। বাবা কোনো টিচারকে পেলেই বলতেন ওকে পিটাবেন, ও যেন মানুষ হয়। আমি বুঝতাম না যে আমি তো মানুষই, আমি তো বিড়াল নই, আমি তো মানুষ, উনি আবার মানুষ করবেন কি? হ্যাঁ, এখন বুঝি যে ওই মার যদি না খেতাম, ওইসব স্যারদের ওই স্নেহ, এই স্কুলে মেরেছেন, আবার বিকেলে ডেকে মাথায় হাত বোলাচ্ছেন, ভালো করে পড়বি, এই করবি। এই যে সম্পর্ক, আত্মিক সম্পর্ক স্টুডেন্টের সঙ্গে, এটা এখন নেই হয়ে গেছে। এখন নেই হয়ে গেছে। এখন শিক্ষকরা ক্লাসে যান, পড়ান, চলে আসেন। দ্বিতীয় কথা চিন্তা করুন, আগে যারা শিক্ষক ছিলেন ওরা শুধু ক্লাসরুমে শিক্ষক ছিলেন না, বাইরেও শিক্ষক, বাজারেও শিক্ষক। বাজারে যে কথা বলছেন ওটাও খুব মার্জিত, ওটাও শিখবার। এখানে একটা ঘটনা বলে রাখি, আজকে যখন জগদীশমুখী গভর্নর ছিলেন, তখন গভর্নর হাউসে একটা মিটিং ছিল। তা আমরা গেছি, আমি গিয়ে ঢুকলাম, পাশে একজন বয়স্ক বসা, উনি উঠে নমস্কার করলেন, আমিও নমস্কার করলাম। তারপর উনি বলছেন যিনি ঢুকছেন উনি উঠে নমস্কার করছেন। আমরা কথা বলছি যে ইনি কে, সবাইকে উঠে নমস্কার করছেন। তারপরে গভর্নর এলেন, রাষ্ট্রীয় সঙ্গীত হলো, মিটিং শুরু হলো। তখন গভর্নর বললেন যে আজকে আমাদের মধ্যে একজন, ওনার টাইটেল হচ্ছে আগরওয়াল, যে আগরওয়াল এসেছেন, আগরওয়ালজি। উনি ইউপিএসসির চেয়ারম্যান ছিলেন, হ্যাঁ, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান। এত বিনয়ী, উনি চেয়ারম্যান ছিলেন। উনি একটু আজকে বলবেন কিছু। উনি লেকচারে উঠে একটা কথা বলেছিলেন, এটা খুব দাগ কেটেছিল। বলেছিলেন যে আমি 5 বছর চেয়ারম্যান থাকায় অনেক আইএএস অফিসার সৃষ্টি করেছি, অনেক আইপিএস অনেক বেরিয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন থেকে, এবং সেই সব আইএএসরা দক্ষতার সঙ্গে দেশ শাসন করছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, ওই আইএএস যতই বড় হন না কেন, ওকে কিন্তু কেউ ফলো করে না, কেউ অনুকরণ করে না, কেউ অনুসরণ করে না। কিন্তু একজন শিক্ষক, তিনি যদি পাঠশালারও হন, তাহলে স্টুডেন্টরা তাকে ফলো করে, স্যার কিভাবে চলেন, কি করে হাসেন, কি করে যান, কার সঙ্গে কিভাবে কথা বলেন। বলে উনি বলছিলেন যে আপনারা আপনাদের বিশ্ববিদ্যালয়ে বলবেন যে শিক্ষকদের আদর্শ হতে হবে, কারণ ছাত্রছাত্রীরা তাকে ফলো করে। আইএস কে করে না, আইএস অনেক বড় অফিসার, কিন্তু ফলো করে না। তো আমরা যারা শিক্ষক, আপনারা যারা পেয়েছেন, এই যে অনিল কুমার সংসারকে পেয়েছেন, বাইরেও উনি শিক্ষক ছিলেন, ওই ধুতি পড়ায় গিয়ে। হ্যাঁ, তো কাজে ওই জিনিসটা আজকাল একটু একটু করে হতে শুরু হয়েছে। কিন্তু আমাদের স্যারদের কথা যখন মনে করি, তখন ওই স্মৃতিটায় আবার ভেসে উঠে। আমি মানে আপনাদের সামনে দাঁড়িয়ে একটু সময়, 5 মিনিটে শেষ করব, এরপরে অনুষ্ঠান আছে। আমার জীবনের একটা ঘটনা বলি। আমাদের ক্লাসে যিনি ইংরেজি পড়াতেন, উনি খুব পিটাতেন। হঠাৎ বললেন আমি যাই, বল কি? আমি বললাম আই গো, আমি যাইতেছি, আই এম গোয়িং। সে যাইতেছে, হি এম গোয়িং, ব্যাস শুরু হলো মার।
হ্যাঁ, তুমি যাইতেছ, তা আমি বললাম ইউ ইজ গোয়িং, আবার দিলেন। এইভাবে প্রতিদিন আমরা মার খেতাম। একদিন স্যার বোর্ডে লিখেছেন, তখন আমি ক্লাস 6 এ পড়ি, গুড বেটার বেস্ট, বেটারের টির মাথা কাটেননি, বেটার লিখেছেন, এটা মাথা কাটেননি। আমি দেখলাম আজকে স্যারের ভুল ধরেছি, আর একটু দুষ্টু ছিলাম, সঙ্গে সঙ্গে উঠে বললাম, স্যার আপনার এই বানান এটা ভুল স্যার। স্যার বললেন তাই নাকি, কোন বানান? বলে ওইটা স্যার। এটা কি হবে? বলে স্যার এটা টি না, এটা ডাবল টি না, এটা ডাবল এল না, এটা টি হবে, মাথা কাটতে হবে। বলছেন এইদিকে এইদিকে, ওটা কেটে দিত। তারপর আমি গিয়ে কেটে দিলাম। মনে মনে ভাবলাম প্রতিদিন না পেরে মার খাই, আজকে তো স্যারের ভুল ধরেছি। তারপর স্যার বললেন এইদিকে আয়, গেলাম, আরো কাছে আয়, গেলাম, তারপরে ধরলেন কানে, পরে ঠিকসে দিলেন, দিয়ে সমস্ত ক্লাসকে বললেন যে, আমাকে বললেন যে তোকে এই জন্য মা বাবা স্কুলে পাঠিয়েছেন, আজকে স্যারকে বলছিস স্যার এটা ভুল, কাল বাবাকে বলবি বাবা এটা তোমার ভুল, কাল মাকে বলবি মা তোমার ভুল, এই জন্য পাঠিয়েছেন। বলে এখনো মনে আছে, আমি ওই মার খেয়ে স্যারের কাছে দাঁড়িয়ে আছি, আর পুরো ক্লাসকে বললেন যে যদি তোমাদের বয়সে ছোট কেউ ভুল করে বলবে এটা ভুল, তোমাদের সঙ্গের যদি কেউ ভুল করবে বলবে ভুল, যদি তোমাদের চেয়ে বড় হয় ভুল বলতে নেই, বলবে এটা কি হবে, উল্টো জিজ্ঞেস করবে এটা কি হবে। ওর জিজ্ঞেস করা উচিত ছিল যে স্যার এটা কি হবে, কিন্তু ও বলেছে ভুল। তারপর এটা শিখালেন যে এখন থেকে আর এটা করবি না। তারপরে বললেন রবীন্দ্রনাথে ভুল আছেন, এই যে অজাগর গরজে সাগর ফুলিছে, অজাগর তো হয় না, অজগর। এখন রবীন্দ্রনাথ তো তোমার সামনে নেই, কি করে রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করবে এটা কি হবে? বললেন ওই ক্লাস 6 এর ছেলে মেয়েদের বলছেন, নজরুল দুটি তোমারই আঁখির মতো আকাশের দুটি তারা, দীর্ঘইকার দিয়েছেন, এটা ভুল। নজরুল তো সামনে নেই, তুমি কি করে জিজ্ঞেস করবে এটা কি হবে? তখন তোমরা বলবে এটা আর্শ প্রয়োগ। আর্শ প্রয়োগ, আর্শ শব্দের অর্থ জানি না, কোনো কিছু না, বুঝে নিলাম একটা কিছু প্রয়োগ বলতে হবে। তারপরে যখন বিয়ে পড়ি তখন পেলাম আর্শ মানে মূর্ধন্য রে, মানে আর্যজনচিত প্রয়োগ, বিদ্যজ্জনের প্রয়োগ, ভুল শব্দ বলতে নেই। তো এইভাবে প্রতিটি মুহূর্ত আমরা সেই চলন বলন সমস্ত স্যারদের কৃপায়, স্যারদের আশীর্বাদে আমরা পেয়েছি। তো আজ এই এই অনুষ্ঠানে এখানে যারা প্রাক্তনী আছেন, আপনারা নিশ্চয় মনে মনে ধ্যান করছেন সেই সব স্যারদের কথা, যারা একদিন গাল দিয়েছিলেন, যারা মেরেছিলেন, যারা কানে ধরেছিলেন, যারা বেদ দিয়ে মেরেছিলেন। এবং এই যে আমরা ভাবছি, এটাই তাদের অনুধ্যান, ওইটাই তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। এবং এই শ্রদ্ধা যেন আমরা আমাদের ছেলে মেয়েদের মধ্যেও সংক্রমিত করতে পারি, তারাও যেন এটা শিখে যে স্যাররা এইভাবে হতে হবে। আর স্যারদের শুধু একটা কথা বলছি, যে আজকাল স্যাররা শুধু স্কুলে স্যার সেজে যান, আর স্যাররা যে পড়ান, একটা কথা আপনাদের বলে রাখি, যে পড়ানো মানে স্যাররা শুধু পড়াতে যান না, এই আজকে তোদের যোগ শেখাবো, বা আজকে তোদের এই শিখাবো, হ্যাঁ 2 আর 2 4, এটা স্যারের ডিউটি না। এটা স্যার শিখাবেন ভারতবর্ষের যে নলেজ সিস্টেম, আমাদের যে জ্ঞানের সেখানে বলা হচ্ছে যে না, স্যার শুধু জ্ঞান দেবেন না, স্যার ওইসব ছাত্রছাত্রীদের বুকের মধ্যে আগুন ধরিয়ে দেবেন, আগুন ধরিয়ে দেবেন। এটা কোথায় আছে জানেন? ঋগ্বেদে। ঋগ্বেদে বলা হচ্ছে শ্রদ্ধায় অগ্নি সমিদ্ধতে, টিচাররা ছাত্রছাত্রীর বুকের মধ্যে আগুন ধরিয়ে দেবেন। আর গীতায় এসে বলা হচ্ছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। রবীন্দ্রনাথ বলছেন অন্যের হৃদয়ে আগুন ধরাতে গেলে নিজের প্রদীপকে জ্বালিয়ে রাখতে হবে। অতএব সব সময় পড়াশোনার মধ্যে ব্যস্ত থাকতে হবে, একজন শিক্ষককে সব সময় পড়া নিয়ে থাকতে হবে, ওই প্রদীপটাকে জ্বালিয়ে রাখতে হবে, এবং ওইটাই ছাত্রছাত্রীদের হৃদয়ে আগুন ধরিয়ে দেবে। আপনারা জানেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় যখন নোবেল পেলেন ইকোনমিক্সে, তখন টিভিতে দেখিয়েছে ওনার সাক্ষাৎকার। উনি বললেন প্রেসিডেন্সিতে থাকতে আমার এক স্যার আমার মাথায় ইকোনমিক্স ঢুকিয়ে দিয়েছিলেন, এরপরে আমি ইকোনমিক্স ছাড়া কিছু বুঝতাম না। এটাই হচ্ছে শিক্ষকদের কর্তব্য। এবং এই জন্যই আমাদের সংস্কৃত শ্লোকে বলা হচ্ছে সং সহ নাববতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ। শিক্ষক গিয়ে বলবেন না যে আজকে তোমাকে পড়াতে এসেছি, শিক্ষক বলবেন এসো আজকে আমরা এইটা পড়ব, আজকে এই বিদ্যার আনন্দ আমরা
আজকে আস্বাদন করব। তোমাদের পড়াতে আমি আসিনি, আমরা একসঙ্গে পড়বো। এবং এর যে সাইকোলজিক্যাল দিকটা চিন্তা করুন, আমি যদি ছাত্রছাত্রীদের বলি যে চলো এসো তোমরা আমাকে ফলো করো, তাহলে আমার আগে কেউ যাবে না, সব পেছনে থাকবে। হ্যাঁ, যদি আমি বলি চলো আমরা একসঙ্গে এগুবো, সঙ্গচ্ছদ ধন সঙ্গবদত ধন, তখন কি হবে? আমি হাঁটছি আসতে, কিছু ছেলে মেয়ে আমাকে ক্রস করে আগে চলে যাবে। এটি হচ্ছে ভারতীয় শিক্ষণ পদ্ধতি। ভারতবর্ষ ওইটাই বলছে যে আগে চল, আগে মানে শিক্ষকরা একসঙ্গে বলবেন যে আমরা বিদ্যা, যেমন শিক্ষকরা ক্লাসে গিয়ে বলবেন এই আমার কিন্তু ভুল হয়, ভুল হলে কিন্তু তোমরা ধরিয়ে দিও। এতে কি হয় জানেন? স্যারের তো ভুল হয় না, স্টুডেন্টরা কনসাস হয়ে যায়, দেখি তো দেখি স্যারের ভুল ধরতে পারি কিনা। এটাই হচ্ছে। এবং এই জন্য আমাদের যে নতুন যে শিক্ষা পদ্ধতি হয়েছে, আমাদের কেন্দ্রীয় সরকার যেটা করেছেন, এর মধ্যে একটা জিনিস রেখেছেন, ইন্ডিয়ান নলেজ সিস্টেম। এখন প্রশ্ন হচ্ছে এটা কেন রেখেছেন? না রাখলে কি হতো? আমরা এখন ইন্ডিয়ান নলেজ দিয়ে কি করবো? এখন আমরা বিজ্ঞান পড়ছি, পড়ছি, সব পাশ্চাত্য। হ্যাঁ, এখন মোবাইলে দেখছি চট করে কি আছে, আছে, সব পাশ্চাত্য বিদ্যায় চলছে। এর কোনো মানে আছে? হ্যাঁ, আমরা এখন কেমিস্ট্রি শিখছি, সমস্ত ল্যাবরেটরি, সমস্ত পাশ্চাত্যের আবিষ্কার। এর মধ্যে কোনো দরকার আছে ভারতীয় শিক্ষণ পদ্ধতির? না। আপনারা জানেন না যে এই পাশ্চাত্য শিক্ষণ পদ্ধতি পৃথিবীটাকে ধ্বংস করে দিচ্ছে। আজকে আমেরিকাতে স্কুলের স্টুডেন্ট বন্দুক নিয়ে গুলি করে মেরে দিচ্ছে, সুইসাইড বেড়ে গেছে। আমাদের মা বাবারা বারে বারে ছেলে মেয়ের মাথায় ঢুকাচ্ছেন তোকে ডাক্তার হতে হবে, ডাক্তার হতে হবে, ডাক্তার হতে হবে। তারপর ছেলে যখন পারছে না সুইসাইড করছেন। গত বছর সুইসাইড করেছে গৌহাটির একটা স্ট্যান্ড করা ছেলে, আর সুইসাইড নোটে লিখেছে আই মিস ইউ পাপা। আপনারা ভাবুন। হ্যাঁ, আমাদের একটা মানে ইংরেজি বলছে যে এই আধুনিক শিক্ষা পদ্ধতি, এখান থেকে গতি এসেছে, গোলটা মানে গতি এসেছে, কিন্তু গন্তব্যটা হারিয়ে গেছে। আমরা জানি না আমরা কি হচ্ছি। এই জন্যই ভারতীয় শিক্ষণ পদ্ধতিকে প্রয়োগ করা হয়েছে যে আমরা বিদেশি শিক্ষাও নেব, কিন্তু ভারতীয় দৃষ্টিভঙ্গি থেকে। তো এই জিনিস আজকে যে আমরা এখানে সমবেত হয়েছি, আমরা সবাই ওই জিনিসই পেয়েছি ওইসব পুরনো শিক্ষকদের কাছে, ভারতীয় জিনিস। আজকাল এটা আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকাল আমাদের জীবন থেকে প্রেম চলে গেছে। এখন ভালোবাসে ও রাজি না হলে খুন করে দিচ্ছে, দুই দিন আগের ঘটনা, না হলে অ্যাসিড মেরে দিচ্ছে। এটা মানে পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে। তো এটাকে ফিরিয়ে আনতে গেলে ওই কামাখ্যা বিদ্যাপীঠে আপনারা যারা প্রাক্তনী আছেন, আপনারা মধ্যে মধ্যে যাবেন, গিয়ে বলবেন যে আজকে আমরা স্টুডেন্টের সামনে দুটা কথা বলবো, গিয়ে রসিকতা করে, হ্যাঁ, ওদের হাসিয়ে পড়াতে হবে। কারণ শিক্ষকের 5টা গুণ থাকতে হবে। প্রথম গুণ হচ্ছে ওয়েল ড্রেসড, ভালো ড্রেস থাকবে, ওটা ছাত্রছাত্রীদের মানে মাথায় দাগ ফেলে। দ্বিতীয় গুণ হচ্ছে টিচার বসে পড়াবেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে চলবেন। তৃতীয় গুণ হচ্ছে অঙ্গভঙ্গি। এই তারপরে কি হচ্ছে জানেন, এই নামছে, এই ওগুলো কি হয়, ওই স্টুডেন্টের সাইকোলজিতে দাগ পড়ে, অঙ্গভঙ্গি। তারপরের জিনিসটা হচ্ছে রসিকতা, রসিকতা লাগবে। তারপরে বোর্ড ইউজ করতে হবে। আর সব শেষে বলা হচ্ছে একটু জ্ঞান লাগবে। জ্ঞান খুব বেশি হলে যে উনি ভালো টিচার হবেন তা না। জ্ঞান 2nd ডিভিশন পাস, কিন্তু টিচার হিসেবে খুব ভালো। তো এইগুলো যদি আমরা একটু ভারতীয় পদ্ধতি অনুসরণ করি, আপনাদের বলছি এখানে সব বয়স্ক ব্যক্তিরা আছেন, আপনারা মাঝে মাঝে স্কুলে যাবেন, যারা টিচার নন, অন্য বিভাগে আছেন, আপনারা গিয়ে আপনাদের বিভাগের বিষয় নিয়ে বলুন স্টুডেন্টদের মধ্যে। তাহলে আমরা আমাদের মানে ভবিষ্যৎ আরো উজ্জ্বল হয়ে উঠবে। তো আমি আর দীর্ঘ করছি না, অনেক সময় নিয়ে নিলাম। তো আমি সবশেষে আজকের এই কামাখ্যা বিদ্যাতীর্থের এই প্রাক্তনীদের অনুষ্ঠানে আমাকে ডেকে এনে আপনারা যে সম্মান দিয়েছেন, তার জন্য আমি আমার সশ্রদ্ধ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। ধন্যবাদ জানানোর মতো দৃষ্টতা আমার নেই, আমি শুধু ওনাকে প্রণাম করতে পারি। স্যার প্রণাম। আমি এখন আমাদের সভাপতি মহাশয়কে অনুরোধ করছি স্যারকে নিয়ে প্রেক্ষাগৃহে বসবার জন্য।